আইসিটি অ্যান্ড ম্যাথ কেয়ারে সবাইকে আরেকবার স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামের গণিত বইয়ের দশম অধ্যায় তথ্য বুঝে সিদ্ধান্ত নি এর যে সর্বশেষ যে পাঠ অর্থাৎ 243 পৃষ্ঠার অনুশীলনীর 12 নং প্রশ্নের সমাধান করব। তো দেখো, প্রথমে আছে আমাদের উপাত্ত সংগ্রহ থেকে শুরু করে তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ পর্যন্ত কিভাবে কাজগুলো সম্পন্ন করা হয়েছে তা তোমার দলের কাজের ক্রমানুসারে সাজাও। প্রতিটি ধাপে তোমার দলের কাজের সংক্ষিপ্ত বর্ণনা লিখে উপস্থাপন করো। এখানে ধাপগুলো এলোমেলো করে লেখা আছে, যে ধাপ তোমাদের অনুসরণ করতে হয়নি তা বাদ দিবে। তো ধাপগুলো এখানে এলোমেলো করে দেওয়া আছে, আর যে ধাপগুলো আমার লাগেনি সেগুলো কী করতে হবে, বাদ দিতে হবে। তো এখানে আমরা সংক্ষিপ্তভাবে বর্ণনা দিয়ে যাবো প্রতিটি ধাপের। তো দেখো, প্রথমে পৃষ্ঠা 243 12 নং প্রশ্নের সমাধান। আমরা অষ্টম শ্রেণীর 7 জন সদস্য নিয়ে গঠিত শাপলা দল উপাত্ত সংগ্রহ থেকে শুরু করে তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ পর্যন্ত আমাদের দলের কাজগুলো ক্রমানুসারে উপস্থাপন করা হলো। তো এখানে তোমরা তোমাদের দলের নাম চেঞ্জ করে দিতে পারো। এখানে বলছে উৎস, প্রথমে 1 নম্বর আসে উৎস নির্বাচন। উৎস নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ। এই ধাপে আমরা তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন উৎস নির্বাচন করে থাকি। আমাদের সম্ভাব্য উৎসগুলো ছিল কি, সরাসরি সহপাঠীদের থেকে এবং বিদ্যালয়ের রেকর্ড বই থেকে আমরা তথ্যগুলো সংগ্রহ করেছি। এবার আমরা 2 নম্বরটা দেখি। 2 নম্বরে বলছে উৎসের নির্ভরযোগ্যতা যাচাই। তো প্রথমে আমরা কী করেছি, উৎস নির্বাচন করেছি, এরপর উৎসের নির্ভরযোগ্যতা যাচাই করেছি। সরাসরি সহপাঠীদের অর্থাৎ প্রাথমিক উৎস থেকে তথ্য সংগ্রহ ব্যয়বহুল ও সময় সাপেক্ষ হয়, কম নির্ভরযোগ্য হওয়া সত্ত্বেও আমরা কী করেছি, মাধ্যমিক উৎসের সাহায্য নিয়েছি। এরপরে 3 নম্বর আসি উপাত্ত সংগ্রহ। আমরা নির্বাচিত উৎস থেকে খুবই যত্ন সহকারে প্রতিটি উপাত্ত সংগ্রহ করেছি। এরপর 4 নম্বরে আমরা কী করেছি, পরিসর নির্ধারণ। তাহলে উপাত্ত সারণীবদ্ধ করার জন্য উপাত্তের সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মান নির্ণয় করে পরিসর নির্ণয় করেছি। এরপরে 5 নম্বরে বলছে শ্রেণী ব্যবধান। উপাত্ত সারণীবদ্ধ করার জন্য পরিসর নির্ণয় করার পর উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে শ্রেণীর সংখ্যা নির্ণয় করেছি। 6 নঙে বলছে উপাত্ত বিন্যস্তকরণ। বেশিরভাগ ক্ষেত্রেই সংগ্রহ করা উপাত্ত কীভাবে থাকে, উপাত্তগুলো অবিন্যস্ত অবস্থায় থাকে। অবিন্যস্ত উপাত্ত থেকে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায় না, তাই আমরা কী করছি, তাই উপাত্ত সমূহ সারণীবদ্ধ করে বিন্যস্ত করা হয়েছে। এরপরে উপাত্ত শ্রেণীবদ্ধকরণ, এটা হচ্ছে 7 নম্বর। এ পর্যায়ে সংগৃহীত উপাত্তগুলোর উপযুক্ত শ্রেণী ব্যবধান ও শ্রেণীর সংখ্যা নিয়ে প্রতিটি শ্রেণীর বিপরীতে সাংখ্যিক মানের জন্য আমরা কী করেছি, ট্যালি চিহ্ন ব্যবহার করে উপাত্তগুলোকে শ্রেণীবদ্ধকরণ করা হয়েছে। এরপর আসি 8 নম্বরে কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়। আমরা জানি উপাত্তসমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতায় কি হলো কেন্দ্রীয় প্রবণতা। তাহলে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, আমরা জানি উপাত্তসমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাই হলো কেন্দ্রীয় প্রবণতা। বিন্যস্ত উপাত্তের গণসংখ্যা নিবেশন সারণী হতে দেখা যায় মাঝামাঝি কোনো একটি শ্রেণীতে সবচেয়ে বেশি সংখ্যক গণসংখ্যা অবস্থান করছে। গাণিতিক গড় 9 নঙে আমরা উপাত্তসমূহের প্রত্যক্ষ এবং সংক্ষিপ্ত উভয় পদ্ধতিতে কী করেছি, গাণিতিক গড় নির্ণয় করেছি এবং দেখেছি যে উভয় ক্ষেত্রে একই ফল পেয়েছি আমরা। এবার আসি 10 নঙে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়। বিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয়ের জন্য আমরা ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করেছি। এরপরে 11 নঙে আসি মধ্যক ও প্রচুরক। সর্বোচ্চ গণসংখ্যা দেখে আমরা প্রচুরক শ্রেণী নির্ণয় করেছি, নির্ণয় করে সূত্রের মাধ্যমে প্রচুরক নির্ণয় করেছি। আবার ক্রমযোজিত গণসংখ্যা সারণী ব্যবহার করে সূত্রের সাহায্যে মধ্যকও নির্ণয় করেছি। আয়তলেখ থেকে, এটা হচ্ছে 12 নম্বর, আয়তলেখ থেকে প্রচুরক নির্ণয়। আমরা দুইভাবে প্রচুরক নির্ণয় করা শিখেছি, এক সারণী হতে সূত্রের মাধ্যমে এবং আয়তলেখ হতে। 13 নঙে বলছে আমাদের যে প্রাপ্ত মধ্যক ও প্রচুরকের মানের ব্যাখ্যা প্রদান। আমরা মধ্যক নির্ণয়ের মাধ্যমে উপাত্ত সমূহের একটি সাধারণ বৈশিষ্ট্য খুঁজে পেয়েছি, যার ব্যাখ্যা দলের মধ্যে আলোচনা করে লিখেছি। সারণী হতে সূত্রের মাধ্যমে এবং আয়তলেখ হতে প্রচুরক নির্ণয় করে উভয় মানের তুলনা করতে পেরেছি। মধ্যক এবং প্রচুরকের মানের পার্থক্য পর্যবেক্ষণ এবং তুলনা করতে পেরেছি।
এরপরে সর্বশেষ আমাদের 14 নঙে বলছে যে কেন্দ্রীয় প্রবণতার মান থেকে উপাত্ত সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ। সংগৃহীত উপাত্তের গড় মধ্যক প্রচুরক নির্ণয় করে উক্ত কেন্দ্রীয় মান থেকে উপাত্ত সম্পর্কে আমরা কী করেছি, সিদ্ধান্ত গ্রহণ করা সহজ হয়েছে আমাদের। তো আশা করি আজকের পাঠটি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। ধন্যবাদ।